আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনার পিছনে একটা বয়ান থাকে এবং বয়ানটা নানা রকম দিক থাকে, যেহেতু ঘটনাগুলোর পিছনে নানা রকম শক্তি কাজ করে। যেমন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, সেখানে বাংলাদেশিরা কাজ করেছিল, সেখানে পাকিস্তানিরা কাজ করেছিল, সেখানে ভারতীয়রা কাজ করেছিল, সেখানে আমেরিকানরা কাজ করেছিল। তাহলে বাংলাদেশ যেহেতু শাসিত এবং শোষিত হয়েছে, বাংলাদেশ বঞ্চিত হয়েছে, সুতরাং বাংলাদেশিরা একটা যোগ্য লড়াইয়ে, ন্যায়ের লড়াইয়ে ছিল পাকিস্তানিদের সাথে, এবং সেই সংগ্রামটা স্বাধীনতা সংগ্রাম হিসাবে ওই রিভোল্টের মধ্য দিয়ে উত্তরণ ঘটে। ভারত এবং পাকিস্তান যেহেতু এর আগে নানা রকম কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছিল, এবং প্রতিবারের যুদ্ধে আমরা দেখেছি ভারত এবং পাকিস্তানের মধ্যে আবার যেটা হয়েছিল পরবর্তীতে মিটমাট হয়ে গিয়েছিল। সেই যুদ্ধগুলো থেকে এখন যেহেতু ভারতকে নিজের স্ট্র্যাটেজিক্যালি খেলতে হবে, সো দুইটা পাকিস্তান যদি রাখা হয়, ভারতের দুই দিকে মোটামুটি দুই ফ্রন্টে যুদ্ধ করতে হবে, স্ট্র্যাটেজিক্যালি সেটা ভালো না। আর যেহেতু সম্পদ আহরণের একটা ব্যাপার আছে, পূর্ব পাকিস্তান থেকে সম্পদ পশ্চিম পাকিস্তানে চলে যেত এবং পশ্চিম পাকিস্তানের উত্তরোত্তর উন্নতি করতে পারত, এই বাংলাদেশ মোটামুটি অন্ধকারে ছিল। সুতরাং ভারতের জন্য সেটাও একটা স্ট্র্যাটেজিক্যাল হুমকি ছিল। সো ভারত যদি বাংলাদেশকে বা পাকিস্তানকে যদি বিভক্ত করে বাংলাদেশ নতুন একটা রাষ্ট্র তৈরি করতে পারে, তাহলে সেটা ভারতের জন্য স্ট্র্যাটেজিক্যালি অনেক বেশি ভালো একটা কাজ। সো এই সমস্ত দিক বিবেচনা করে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ যেটা শুরু হয়েছিল রিভোল্টের মধ্য দিয়ে, সেখানে ভারতীয়রা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল। এবং পরবর্তীতে ডিসেম্বরের 5 তারিখের পরবর্তীতে মাত্র 14 দিনের মধ্যে তারা বাংলাদেশকে ইস্টার্ন কমান্ডের আন্ডারে, তারা অনেকদিন ধরে পরিকল্পনা করেছিল, যুদ্ধ পরিকল্পনা, এবং ইন্দিরা গান্ধী বাংলাদেশকে বিশ্ব ফোরামে বাংলাদেশের যে মানবতা বিরোধী কার্যক্রম হচ্ছে সেটা তুলে ধরেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে বেগবান করেছিলেন। বাংলাদেশিদেরকে তারা আশ্রয় দিয়েছিলেন, অস্ত্র দিয়েছিলেন, প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা বাংলাদেশকে সাহায্য করেছিলেন। সে যুদ্ধটা বাংলাদেশিদের যুদ্ধ, কিন্তু ভারতীয়রা বাংলাদেশিদের হয়ে যুদ্ধটা করেছিল। এবং সেই যুদ্ধ ইস্টার্ন কমান্ডের যে বিজয়, ভারতীয়রা অনেকদিন ধরে সেই বিজয়টাকে নিজেদের বলে তারা দাবি করতো না। কারণ হচ্ছে, যেমন করে আমরা যেটা জানি, রাশিয়া ইউএসএসআর যে ভেঙে গিয়েছিল, সেখানে আমেরিকা বড় একটা ভূমিকা ছিল, কিন্তু বুশ ও আমেরিকা সেটাকে তার ক্রেডিটটা তারা নিত না। সো এটা হচ্ছে বিশ্ব রাজনীতিতে একটা পদ্মা আড়াল করে রাখা, যে কিছু আনহ্যাপি ইভেন্ট যেগুলোকে সহজে প্রকাশ করতে না দেওয়া, যে কোনো জিনিসকে মহত্ব, কোনো জিনিসকে, যেমন গণতন্ত্র, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যেটা ছিল গণতন্ত্র এবং সমাজতন্ত্রের একটা ব্যাপার ছিল, সো গণতন্ত্র মহান, সেটাকে প্রমাণ করার একটা চেষ্টা ছিল। ঠিক তেমনি বাংলাদেশ এবং পাকিস্তানের যে লড়াই, সেখানে ছিল মেহনতি মানুষের যে অর্জন, সেটাকে তুলে ধরার চেষ্টা ছিল। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে তারা বাংলাদেশের যে বিজয়, 16 ডিসেম্বরের যে বিজয়, সেটা উদযাপন করা শুরু করেছে এবং বাংলাদেশিদের এই বিজয়টাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। এখানে ভারতীয়দের একটা ভূমিকা ছিল। জেনারেল সিং অরোরা, আমরা জানি যে বাংলাদেশের পক্ষ থেকে যেই আত্মসমর্পণ করা হয়েছিল, সেখানে বাংলাদেশিদের সেনাপ্রধানের কেউ ছিল না, বাংলাদেশের কমান্ডের কেউ ছিল না, যারা ছিল বেসিক্যালি তারা হচ্ছে ইন্ডিয়ান কমান্ডের লোকজন ছিল। সুতরাং পাকিস্তানিরা বেসিক্যালি ইন্ডিয়ান কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল। সুতরাং বিজয়টা সেই অর্থে ভারতের কাছেই হয়েছে, পাকিস্তানের পরাজয়টা আত্মসমর্পণ দলিল বা সমস্ত জিনিসপত্র যদি আমরা দেখি, সেখান থেকে সেটাই প্রতীয়মান হয়। কিন্তু পরবর্তীতে শেখ মুজিবুর রহমান এসে বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনীকে চলে যাওয়ার জন্যে ইন্দিরা গান্ধীর প্রতি একটা কঠোর ডেডলাইন দিয়ে দেন, এবং সেই ডেডলাইন অনুযায়ী পরবর্তীতে বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী চলে যায় এবং বাংলাদেশ সত্যিকার অর্থে ভারত সেনাবাহিনীর হাত থেকে মুক্ত হয়, বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীনতা অর্জন করে। সুতরাং এই দিক চিন্তা করলে, যে বাংলাদেশে ভারতীয় বাহিনীর দখলে ছিল, বাংলাদেশ পাকিস্তানি বাহিনীর দখলে ছিল,
পাকিস্তানিদেরকে ভারতীয়রা বিতাড়িত করেছে এবং ভারতীয়দেরকে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, বাংলাদেশিদের নেতৃত্বে পরবর্তীতে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় সিমলা চুক্তি বা এরকম কোনো একটা চুক্তির মধ্য দিয়ে। সুতরাং আমরা দেখতে পাই নানা রকমের নেগেটিভ এবং কাউন্টার নেগেটিভ আছে। গল্পটা কি? সো একই রকম করে আমরা দেখতে পাই বাংলাদেশের জুলাই বিপ্লবে মানে আমরা কী দেখতে পাই? ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু তার আগে সেনাবাহিনী তার ক্ষমতাটা দখল করে নিয়েছিল। সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রশ্নে বা দেশকে স্থিতিশীলতা দেওয়ার প্রশ্নে তারা তাদের সাহসী ভূমিকা পালন করেছিল। তারা হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছিল এবং পরবর্তীতে তাদের মধ্যস্থতায় একটা সরকার গঠিত হয়েছিল, যেটাকে আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থান বা প্রতি বিপ্লব যাই কিছু বলি না কেন, আসিফ নজরুল এদের মাধ্যমে একটা সরকার ইউনিসের আন্ডারে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তাহলে প্রথমে সেনাবাহিনী নিল, তারপরে সেনাবাহিনী থেকে ছাত্র জনতার কাছে আসলো। সো বাংলাদেশের মানুষের মুক্তি কিন্তু এখনো হয়নি। তো গণতান্ত্রিক পথে উত্তরণ যে সময় হবে, তখন জনগণের ভোটে যখন আসবে একটা সরকার, তখনই আমরা শুধু বলবো যে বাংলাদেশের সত্যিকার অর্থে মুক্তি পেয়েছে। শুধু আমরা দেখতে পাই প্রত্যেকটা ঘটনার আড়ালে কিছু ঘটনা থাকে, যে ঘটনাগুলো থেকে ধীরে ধীরে আলটিমেটলি আনফোল্ড হয় এবং এক সময় সত্যিকার যে হিস্ট্রিটা সেটা জানা যাবে। যেমন এখন পর্যন্ত আমরা যেটা জানি সেটা হচ্ছে বাংলাদেশের এই যে 26 জন লোককে সেনাবাহিনীকে আশ্রয় দিল, সেখানে মধ্যস্থতার ভূমিকা কাটছিল, সেই ব্যবস্থাটা কে করে দিয়েছিল, সেনাবাহিনীকে কে ইন্সপায়ার করেছিল, বা এখানে ভারতের কী ভূমিকা ছিল, বা আমাদের হাসিনা যে ভারতে চলে গেল সেখানে কারা কারা মেজর প্লে করেছিল। এই ঘটনাগুলো আমাদের জনগণের সামনে আসেনি, ইতিহাসেও অংশী হয়নি, সেগুলো আসতে হয়তো সময় লাগবে এবং ধীরে ধীরে আনফোল্ড হবে। সো নানাজন নানা রকম বয়ান দিবে, জামাত একরকম বয়ান দিবে। যেমন জামাত হচ্ছে একটা বয়ান দিয়েছে, ভারত 71-এ আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানে আঘাত করেছিল, সেটা জামাতের নেতা ডক্টর হেলাল উদ্দিন এই কথাটা বলেছেন। আবার চেতনা, আওয়ামী লীগের কাছে হচ্ছে মুক্তিযুদ্ধের একটা চেতনা, সো তারা একরকমের বয়ান দেবে। আবার স্বাধীনতার ঘোষক জিয়া, বিএনপির পক্ষ থেকে একরকমের বয়ান আসবে, বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে একটা বয়ান আসবে। সো এই বয়ানগুলো থেকে সত্যিকার যে বয়ানটা, যে কাহিনীটা, সেটা ধীরে ধীরে আনফোল্ড হবে এবং এক সময় গিয়ে সত্যিকার কাহিনী হয়তো জানা যাবে। সো বাংলাদেশের ক্ষেত্রে এখন এই যে ভারতীয়দের বিজয় দিবস উদযাপন বা জামাতের নতুন নতুন যে বয়ানগুলো সামনে আসছে, সব কিছু মিলে একটা নতুন কিছু বাংলাদেশের ইতিহাসে হয়তো বা নতুন কোনো কিছু আমাদের সামনে নিয়ে আসবে বলে আমাদের ধারণা। সো আপনাদের ভিন্ন কোনো মতামত থাকলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।